হাসিনা জয়ের $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য জানালো দুদক। আওয়ামী লীগের পলাতক নেতাদের বিরুদ্ধেও ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ ট্রাইব্যুনালের। এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া গণমাধ্যমের টেকসই সংস্কার সম্ভব নয় মত জ্যেষ্ঠ সাংবাদিকদের। সুরক্ষা আইন ও ন্যূনতম বেতন কাঠামো চালুর সুপারিশ করবে কমিশন। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচার এবং শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ৮০,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ অনেকটাই সত্য। রোববার দুপুরে সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে মত বিনিময়ে কথা জানান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেন, শেখ হাসিনা সহ তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও রয়েছে দুর্নীতির অভিযোগ। 9টি প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা পাচার নিয়ে শুরু হয়েছে অনুসন্ধান। দুদক চেয়ারম্যান জানান, শেখ হাসিনা সহ তার পরিবারের 4 জনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সাবেক প্রধানমন্ত্রীর $300 মিলিয়ন পাচার নিয়ে অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। এ সময় দুদক কমিশনার বলেন, কারো ভয়ে প্রভাবিত হবে না তদন্ত। দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, দুর্নীতি টানলে সেও আসবে। কারণ আমাদের ভয়ভীতি শুধু মহান সৃষ্টিকর্তা প্রভু ভগবান বা গডকে নিয়ে। পৃথিবীর কোন মানুষের দাসত্ব এই কমিশন করবে ইনশাআল্লাহ। কারোর ভয় বা ভীতিতে, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমরা এই কাজটি করব না। আমরা যেটা করব তা আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করব। এছাড়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকে 16টি অ্যাকাউন্টের 21 কোটি টাকা ফ্রিজ করেছে দুদক। পাশাপাশি তার ঘনিষ্ঠ সহযোগী তৌফিকা করিম ও ফারহানা ফেরদৌসের বিরুদ্ধে 2টি অভিযোগেরও অনুসন্ধান চলছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুপ্ত হত্যার পরিপ্রেক্ষিতে 4 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করে এ দাবি জানান তারা। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তদন্ত কমিশন গঠন, প্রতিটি থানা ও ওয়ার্ডে নিরাপত্তা জোরদার করা, নিষিদ্ধ করার পরও ছাত্রলীগের সক্রিয় নেতাদের গ্রেপ্তারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে টাস্ক ফোর্স গঠন সহ 4 দফা দাবি জানান শিক্ষার্থীরা। পরে প্রেস ব্রিফিংয়ে তারা বলেন, 48 ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়নে কার্যক্রম শুরু না হলে ঢাকা ব্লকেট কর্মসূচি দেওয়া হবে। টার্গেটেড কিলিংগুলো হচ্ছে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের উপরে। তারপরে গতকালকেও একজন নিখোঁজ হয়েছে, আমরা খবর পেয়েছি। তো এই নিখোঁজ হওয়া, খবর পাওয়া, এই জিনিসগুলোর জন্য আমরা 4টা দফা নিয়ে এসেছিলাম এখানে, যে আমাদের একটা তদন্ত কমিটি গঠন করতে হবে এবং আমাদের আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দরকার আমাদের নিরাপত্তার স্বার্থে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, উক্ত দাবিগুলি যদি আগামী 48 ঘন্টার মধ্যে পূরণ না হয় কিংবা এর প্রতি আমরা যদি কোনো দৃশ্যমান আচরণ না দেখি আমাদের এই দাবিগুলোর প্রতি, তাহলে আমরা এখান থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের প্রতিবাদে সচিবালয়ে বড় জমায়েত দেখিয়েছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। একই সঙ্গে কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি দিয়েছেন তারা। সচিব জানান, চূড়ান্ত সুপারিশ দেওয়ার আগে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠনের সঙ্গে আলোচনা করা হবে। আগামী 31 ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এর আগেই কমিশনের সুপারিশ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। দেশের 26টি ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের মধ্যে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে 75% প্রশাসন ও 25% অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের মধ্য থেকে নেওয়া হয়। কিন্তু এবার প্রশাসন ক্যাডার থেকে 50% এবং বাকি অন্য ক্যাডার থেকে 50% কর্মকর্তাকে সুযোগ দেওয়ার সুপারিশ রাখার তথ্য প্রকাশের পর থেকেই ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে পদোন্নতির ক্ষেত্রে এই
নতুন অনুপাতের কথা জানানো হয়। প্রশাসনে পদোন্নতির এই অনুপাত সহ বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে রোববার সচিবালয়ে অবস্থানের পর জনপ্রশাসন সংস্কার কমিশন বরাবর স্মারকলিপি দেয় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর আনোয়ারুল্লাহ বলেন, জনপ্রশাসনে অস্থিরতা বন্ধে যৌক্তিক দাবি তুলে ধরা হয়েছে স্মারকলিপিতে। যার যার ক্যাডার পদের থেকে তারা উপরের দিকে ওঠার যে সুযোগ আছে, তাদের সুযোগটা অবারিত আছে। সেই জায়গা থেকে আমরা কখনোই কারো বিরুদ্ধাচরণ করছি না। এই কমিশনের কিছু কথা মিডিয়াতে আসছে, আমরা মনে করছি যে সঙ্গত কারণে আমাদের বর্ধিত কিছু তথ্য স্যারদেরকে দেওয়ার দরকার। জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, অন্য ক্যাডারের মতো শিগগিরই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সঙ্গেও আলোচনার মাধ্যমে তাদের দাবিগুলো পর্যালোচনা করেই সুপারিশ চূড়ান্ত করা হবে। একটা চূড়ান্ত পরামর্শ অথবা সাজেশন দেওয়ার আগে ক্লোজ ডোর ডিসকাশন বলেন অথবা ওপেন ডিসকাশন বলেন করে একটা মতামত এই কমিশনকে দেওয়া হবে। আমরা এই সপ্তাহের মধ্যেই করবো ইনশাল্লাহ। সরকারি চাকরি যারা আমরা করি তাদের কারোর মধ্যে আর ভুল বোঝাবুঝির কোনো সুযোগ থাকবে না। একটি দক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে 31 ডিসেম্বর পর্যন্ত সুপারিশ জমা দেওয়ার সুযোগ রয়েছে বলেও জানান মোহাম্মদ মোখলেসুর রহমান। 31 তারিখ পর্যন্ত যে কেউ যে কোনো সুপারিশ, যে কোনো মতামত, যে কোনো তথ্য দিতেই পারে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া গণমাধ্যমের টেকসই সংস্কার সম্ভব নয় বলে মনে করেন দেশের জ্যেষ্ঠ সাংবাদিকরা। রোববার রাজধানীর সিরজা মিলনায়তনে সংলাপে অংশ নিয়ে তারা আরও বলেন, স্বার্থান্বেষী গোষ্ঠী ধারা মিডিয়া পরিচালিত হওয়ায় স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতা গড়ে উঠছে না। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা রক্ষা করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। একই অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, সাংবাদিক সুরক্ষা আইনের পাশাপাশি ন্যূনতম বেতন কাঠামো ঠিক করে তা চালুর সুপারিশ করবেন তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গণমাধ্যমকে স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী করার লক্ষ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে অংশীজনদের সুপারিশ ও মতামত গ্রহণ করছে কমিশন। তারই ধারাবাহিকতায় রোববার সকালে গণমাধ্যম সংস্কার নিয়ে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। গঠন করতে চাই, কার জন্য চাই? এতে অংশ নিয়ে বক্তারা বলেন, 10,000 টাকার নিচে বেতন পান বাংলাদেশের 80% সাংবাদিক। পেটে ক্ষুধা নিয়ে সাংবাদিকতা চলে না। 10,000 টাকার কম বেতন পায় বাংলাদেশের 80% সাংবাদিক। আমি যদি সারা দেশেরটা ধরি, তারা নিজেরা খেতে পায় না, তাদের অন্যের খাওয়ার অধিকার নিয়ে কাজ করতে বলা হয়। কোনো না কোনো কি একটা সার্টিফিকেশনের ব্যবস্থা থাকা প্রয়োজন না, যে তিনি সাংবাদিক হিসাবে নিজেকে যখন পরিচয় দিচ্ছেন। কারণ মনে রাখতে হবে যে অনলাইনে বা অন্যান্য ক্ষেত্রে প্রচুর নন জার্নালিস্টিক কাজও কিন্তু আছে। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বলেন, সংস্কারের জন্য কমিশন দিনরাত পরিশ্রম করছে, কিন্তু রাজনৈতিক সরকার এসে সেটা বাস্তবায়ন না করলে কোনো লাভ হবে না। এজন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সরকার যদি এটা বাস্তবায়ন না করে, আপনি বাস্তবায়ন করে যেতে পারবেন না, এই সরকার পারবে না। পরের সরকার আসলেই এটা হবে। পত্রিকার অফিসের সামনে দেখি গরু জবাই হয়। এই দেশে আমরা বাস করি, কি সাংবাদিকতা আমরা করব? সাংবাদিকের সুরক্ষা দেওয়ার সমস্ত আইনের পক্ষে নানাভাবেই কাজ করতে হবে, যাতে আবার সেটা স্বেচ্ছাচারিতায় রূপ না নেয়। সংলাপে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি পরামর্শ দেন স্বাধীন সাংবাদিক ইউনিয়ন গঠনের। এই 4.5 মাসে আমরা কোনো পত্রিকাকে বলি নেই আপনি এই নিউজটা সরান, আমরা কোনো পত্রিকাকে বলি নেই একে সরিয়ে একে নেন। আমরা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে বলে দিয়েছি যে আপনারা কাউকে কোনো নিউজের ব্যাপারে ইন্টারভেন করতে পারবেন না। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা থাকতে হবে। সাংবাদিকদের যদি আর্থিক নিরাপত্তা না থাকে, তাহলে তার সামাজিক নিরাপত্তাও থাকবে না, সামাজিক মর্যাদাও থাকবে না। এবং সেই কারণে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করার একটা সুপারিশ অবশ্যই থাকতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী যেন গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা না করে, সে ব্যাপারেও উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন বক্তারা। নিশ্চিত করার একটা সুপারিশ অবশ্যই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল BCCর সঙ্গে NIDর তথ্য ভাণ্ডারের সংযোগ বিচ্ছিন্ন করেছে নির্বাচন কমিশন। চুক্তির শর্ত বরখেলাপ করা এবং 2 কোটি টাকা বকেয়া থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শর্ত লঙ্ঘনে নির্বাচন কমিশনের কিংবা BCCর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান NID মহাপরিচালক। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে প্রায় 7 কোটি ভোটারের তথ্য চুরির মতো ঘটনা ঘটলে সারা দেশ সহ বহির্বিশ্বেও আলোড়ন সৃষ্টি হয়। সার্ভার দুর্বলতার দোহাই দিয়ে এ নিয়ে সে সময় পাশ কাটিয়ে যায় ICT মন্ত্রণালয়ে।
আবারও নাগরিকদের তথ্য চুরির শঙ্কা থেকে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির সঙ্গে এনআইডির তথ্য ভাণ্ডারের সংযোগ বিচ্ছিন্ন করেছে নির্বাচন কমিশন। চুক্তির শর্ত বরখেলাপ করা এবং 2 কোটি টাকা বকেয়া থাকায় এমন সিদ্ধান্তের কথা জানান এনআইডি মহাপরিচালক। তাদের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি লঙ্ঘন করেছে। বকেয়া থাকলেও আমরা ওনাদের সাথে চুক্তি যেটা আছে সেটা আমরা বাতিল করতে পারবো, এরকম একটা শর্ত ছিল, কিন্তু ওনারা সেই বকেয়াও পরিশোধ করেননি পুরোপুরি। টাকার অঙ্কটা 2 কোটি সামথিং হবে, তো সেটা তো সরকারের কোষাগারে যাবার কথা ছিল, তো সেটা যায়নি। চুক্তির শর্ত বরখেলাপ করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। এই চুক্তির শর্ত লঙ্ঘনে যে বা যারা জড়িত ছিল তাদের তো বাঁচবার আসলে কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন সচিবালয় থেকে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 2022 সালের অক্টোবরে নিবন্ধনের মাধ্যমে তথ্য উপাত্ত যাচাই বিষয়ে ইসির সঙ্গে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল দ্বিপাক্ষিক চুক্তি করে। এতে বলা হয়, ইসির তথ্য কোনো অবস্থাতেই অন্য কোনো ব্যক্তি, পক্ষ কিংবা প্রতিষ্ঠানকে হস্তান্তর, বিনিময় কিংবা বিক্রি করতে পারবে না বিসিসি। এর বাইরে কোনো সুযোগই নেই। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। এ সময় বাংলাদেশি সঙ্গীত নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন রাহাত ফতেহ আলী খান। বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নে কাজ করার আশা প্রকাশ করেন তিনি। এ সময় রাহাত ফতেহ আলী খানকে সারা বিশ্বের সম্পদ বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের আয়োজনের প্রয়োজন ছিল। এসে আমাদের মঞ্চ মাতালেন এবং আমাদের অভ্যুত্থানের পরে এরকম একটি আয়োজনের আসলে প্রয়োজন ছিল। As a Pakistani, we are always stand with the Bangladeshi. Thankful to the Bangladesh who invite me in BPM and the last night ceremony. I very much feel that I'm singing in my home ground. পাকিস্তানের করাচি বন্দর থেকে চিনি, আলু, আখের গুড়, কাপড়ের রোল এবং শিল্পে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল সহ পণ্য বোঝাই 825টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরের ভিড়েছে বহুল আলোচিত জাহাজ MV ইউয়ান শিয়াং ফাজং। মাত্র 11 দিনে পণ্য পৌঁছানোয় আমদানি খরচ কমার পাশাপাশি সহজলভ্য হচ্ছে শিল্পের কাঁচামাল। চট্টগ্রাম বন্দরের এনসিটি 2 নম্বর জেটিতে নোঙ্গর করেছে পানামার পতাকাবাহী জাহাজ MV ইউয়ান জিয়াং ফাজং। জাহাজটিতে পণ্যবাহী 825 US কন্টেনার রয়েছে। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে 678টি কন্টেনার এলো, বাকিগুলো লোড হয়েছিল আরব আমিরাতের জাবল আলী বন্দর থেকে। পাকিস্তান থেকে আসা কন্টেনারগুলোর মধ্যে 285 কন্টেনার 7,500 মেট্রিক টন চিনি রয়েছে। আমিরাত থেকে এসেছে খেজুর, লুভ অয়েল ও খাদ্যপণ্য। আমাদের আমদানি রপ্তানিকারকরা আগে যেই অতিরিক্ত সময় ব্যয় করতে হতো, এটা পোর্টল্যান্ড কিংবা কলম্বো হয়ে ট্রান্সশিপমেন্ট হয়ে আসার কারণে এখন সেটা হচ্ছে না। এটা 5-7 দিন আগেই পণ্যটা তারা পেয়ে যাচ্ছে। আগে পাকিস্তান থেকে যেসব পণ্য বাংলাদেশে আমদানি করা হতো সেগুলো মূলত সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার তানজুম পালাপাস বন্দরকে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ব্যবহার করে চট্টগ্রাম বন্দরে আনা হতো। এতে সময় লাগতো 45 দিনের বেশি। বর্তমানে সময় নেমে আসছে মাত্র 10 থেকে 11 দিনে। সরাসরি করাচি থেকে যখন আসছে তাহলে এটাতে 10 থেকে 12 দিনের মধ্যে তার সে চলে আসতে পারতেছে। এর দ্বারা আমরা স্বাভাবিকভাবে সময় যেমন বাঁচতেছে, প্রোডাক্টটা আমরা আর্লি পাচ্ছি এবং কষ্ট সেখানে অনেক মিনিমাইজ হচ্ছে। বাংলাদেশ থেকে পণ্য নিয়ে 24 ডিসেম্বর চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে জাহাজটি। শিল্পের কাঁচামাল কিংবা ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে ভারতের মতো একক কোনো দেশের উপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না বাংলাদেশ। আর তাই নতুন নতুন দেশ খোঁজা হচ্ছে পণ্য আমদানির জন্য। এরই অংশ হিসাবে পাকিস্তানের করাচি বন্দর থেকে 825 কন্টেনার সহ মাত্র 11 দিনে এসেছে এই জাহাজ। এর ফলে সময় যেমন কমছে ঠিক তেমনি কমছে আমদানি খরচ। আর তাতে সাধারণ মানুষ যেমন কম দামে ভোগ্যপণ্য কিনতে পারবে আর শিল্পের মালিকেরাও কিনতে পারবে কাঁচামাল, এমনটি বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরের এনসিটি থেকে কমল দে, সময় সংবাদ।
অতীতের মতো কোনো প্রহসনে নির্বাচন আগামীতে হবে না। নির্বাচনী ব্যবস্থাকে শক্ত অবস্থানে দাঁড় করাতে কাজ করছে কমিশন। রোববার দুপুরে চট্টগ্রামে নির্বাচন সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সঙ্গে আগামী নির্বাচন নিয়ে মতবিনিময়ে একথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কমিশনার ডক্টর বদিউল আলম মজুমদার। এ সময় কমিশনের কাছে সবাই আগামীতে অবাধ সুষ্ঠু নির্বাচনের আশা ব্যক্ত করে নানা প্রস্তাব তুলে ধরেন। শফিকুল আলমের প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশ নেন নানা দলের নেতা ও নির্বাচন সংশ্লিষ্ট নানা সংস্থার প্রতিনিধিরা। এ সময় তারা 2014, 18 ও 24-এর জাতীয় সংসদ নির্বাচনে নানা অসঙ্গতির পাশাপাশি নির্বাচনী ব্যবস্থা নিয়ে নানা প্রস্তাব তুলে ধরেন। এ সময় কমিশন প্রধান বলেন, দেশের মানুষের নির্বাচন নিয়ে আগ্রহ আছে। আগামীতে অতীতের মতো কোনো প্রহসনের নির্বাচন হবে না। হাজার হাজার ব্যক্তিরা মতামত দিচ্ছে, তাদের সবারই আকুতি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্ত ভিতরে দাঁড়ায়। 3 ঘন্টা ধরে চলা মতবিনিময় সবাই উঠে আসে নিরপেক্ষ রাষ্ট্রপতি, ভোটার তালিকা, ভোট কেন্দ্রে কৃত্রিম লাইন, আনুপাতিক হারে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা সহ নানা বিষয়। 18 কোটি মানুষ কিভাবে সুন্দরভাবে নির্বাচন করতে পারে, সুন্দর নির্বাচন তাদের ম্যান্ডেট দিতে পারে এবং সুষ্ঠু পরিবেশে যেভাবে হয় সেগুলি আমাদের পরিবেশ আমাদের ঠিক করতে হবে। যে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার দায়িত্ব থাকবেন, উনি যদি কোনো দুর্নীতি করে সংশ্লিষ্ট কেন্দ্রে যারা দায়িত্ব গ্রহণ করবে, যারা দায়িত্ব পালনরত অবস্থা থাকবে, তারা যে সবাই কি ওইটা সাজাভুক্ত হয়। সুন্দর একটা পার্লামেন্ট, সকলে অংশগ্রহণ করবে এবং মানুষ লাইন ধরে ভোট দেবে এবং যারা প্রশাসনিক দায়িত্বে থাকবেন তারা থাকবে সম্পূর্ণ নিরপেক্ষ, যাতে জনগণের আশা আকাঙ্ক্ষার জন্য প্রতিফলিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশন সদস্য ডক্টর তোফায়েল আহমেদ ও জেসমিন টুলি সহ ঢাকা থেকে আসা 10 সদস্যের একটি দল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এডিপির 8 প্রকল্পের কাজ না করেই তুলে নেওয়া হয়েছে 75 লাখ টাকা। সেই টাকা আত্মসাতের অভিযোগের তদন্তে নামে দুদক। অভিযানের খবরে রোববার অফিসে আসেননি প্রকল্প বাস্তবায়নের দায়িত্বরত কর্মকর্তারা। তবে কাজ না করে অর্থ আত্মসাতের সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুদক। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদে দুদকের হানা। অভিযোগ, এডিপির আওতায় বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের। অভিযোগ তদন্তে এলজিডির উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামানের কক্ষে গিয়ে তার হদিস পাননি দুদক কর্মকর্তারা। পাওয়া যায়নি উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা ইয়াকুব আলীকেও। আর সম্প্রতি বদলি হয়েছেন ইউএনও কাবির জালাল। এডিপির আওতায় 2023-24 অর্থ বছরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নেওয়া হয় 8টি প্রকল্প, যার জন্য বরাদ্দ 75 লাখ টাকা। বাস্তবায়নের কথা ছিল এলজিইডির, কিন্তু উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রকল্পের টাকা তুললেও হয়নি কোনো কাজ। সরেজমিনে এর সত্যতাও পান দুদক কর্মকর্তারা। প্রকৌশলীকে পাওয়া না গেলেও অভিযোগের বিষয়ে সদুত্তর দিতে পারেননি এলজিইডির অন্য কর্মকর্তারাও। এটা ভাই আমি বলতে পারতেছি না, কারণ এটা হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওনাদের ওনারাও বলতে পারবে। এটা আসলে কোথায় হয়েছে স্পেসিফিক জায়গাটা আমি যদি বলতে পারতেছি না, কারণ আমি তখন ছিলাম না। অনিয়মের এমন ঘটনায় হতবাক এলাকাবাসী। জড়িতদের বিচারের আওতায় আনার দাবি তাদের। একটা ঘর দেখলাম, শুধু রং করছে আর কিছু টিন টুন আছে, এটা খালি একটু করে আগের ঘরই। এতে কথা এত লক্ষ লক্ষ টাকা দুর্নীতি, এগুলো তো কঠোর বিচার হওয়া দরকার আমি মনে করি। উনি যে কারণগুলা দেখাচ্ছে, বিল উঠাচ্ছে, যে কাজগুলা করেছে, আসলে প্রকৃতপক্ষে এখানে তেমন কোনো কাজ হয় নাই। অভিযোগের সত্যতা মেলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক। অভিযোগের আমরা সত্যতা পেয়েছি। দেখা গেছে যে কোনো জায়গায় প্রকল্পের কাজ না করেই টাকা উত্তোলন করে আত্মসাৎ করে ফেলছে। চলতি বছরের 11 জুন প্রকল্প বাস্তবায়নের কাজ পায় প্রসাদ এন্টারপ্রাইজ, অর্ণব এন্টারপ্রাইজ ও উরালাল এন্টারপ্রাইজ। অভিযানকালে 3 প্রতিষ্ঠানের কাউকেই পায়নি দুদক। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। রংপুরে তথ্য মেলায় সরকারি স্টল থেকে মুজিব বর্ষের ও শেখ হাসিনার বক্তব্য সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে স্টল থেকে লিফলেটগুলো সরিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে জেলা প্রশাসন। রেদওয়ান হিমেলের রিপোর্ট।
রোববার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে 2 দিনব্যাপী তথ্য মেলার আয়োজন করে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সনাক। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। মেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি, জেলা মৎস্য দপ্তর, জেলা সঞ্চয় অফিস ও পরিবার পরিকল্পনা বিভাগের স্টলে মুজিব বর্ষ ও শেখ হাসিনার বক্তব্য সম্বলিত লিফলেট রাখা হয়, যা দর্শনার্থীদের হাতে হাতে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে মেলা প্রাঙ্গণে এসে ক্ষোভ প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বঙ্গবন্ধুর লোগো সহ শেখ হাসিনার যে নাম পানি সেটা কিন্তু একটা বিবৃতি দিচ্ছে যে শেখ হাসিনা তার আবারও যাচ্ছে। জানতে চাইলে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের স্টলে দায়িত্বপ্রাপ্তরা বলেন ভুলবশত এসব লিফলেট আনা হয়েছে। অফিস থেকে আসলে দেখেই আমরা নিয়ে এসেছি, তো এটা আনফরচুনেটলি আর কি কোনো একটা ঘটনা ঘটে গেছে। আমি অফিস প্রধান না, তো এই জন্য আমি এই বিষয়ে বক্তব্য দিতে পারতেছি না, সরি। এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। তারা দুজনেই আমার কাছে ক্ষমা চেয়ে বলেছে যে আসলে এটা আমরা ভুলক্রমে আমাদের যারা পিয়ন আছে এমএলএসএস তারা ভুলক্রমে অফিস থেকে এগুলো নিয়ে চলেছে। তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো স্লোগানে শুরু হওয়া মেলায় মোট 35টি স্টল অংশ নিয়েছে। রিদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। তল্লাশি নামে অভিবাসীদের হয়রানির তীব্র প্রতিবাদ জানিয়েছে পর্তুগালের বেশ কয়েকটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ সচেতন সমাজ। শনিবার বাংলাদেশিদের ফুল দিয়ে এ হয়রানির জন্য দুঃখ প্রকাশ করেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। হয়রানির প্রতিবাদে পাশে থাকায় সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। লিসবন থেকে বিস্তারিত জানাচ্ছেন তারিকুল হাসান আশিক। বৃহস্পতিবার পর্তুগালের রাজধানী লিসবনে তল্লাশির নামে নিরপরাধ অভিবাসীদের হয়রানি করে দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই ঘটনার ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয় দেশটির সচেতন মহলে। তল্লাশির নামে পুলিশি হয়রানির তীব্র প্রতিবাদ জানিয়েছে সোশ্যালিস্ট পার্টি, লেফট ব্লক, লিব্রে সহ পর্তুগালের বিভিন্ন রাজনৈতিক দল। এই ঘটনায় সরকারের কড়া সমালোচনা করেন তারা। শনিবার এই ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভের ডাক দেয় দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। বিক্ষোভ থেকে পর্তুগালের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক লাল ফুল দিয়ে প্রবাসী বাংলাদেশি সহ অভিবাসীদের কাছে দুঃখ প্রকাশ করেন তারা। বৃহস্পতিবার এখানে পুলিশ একটি অভিযান পরিচালনা করে, যেখানে শুধু বাংলাদেশিরাই নয় অনেক দেশের অভিবাসীরাও ওই তল্লাশির শিকার, যা পর্তুগালের সার্বিক পরিস্থিতিতে অনেক প্রশ্নের জন্ম দেয়। এখানে বাংলাদেশি সহ অন্যান্য অভিবাসী শিশুরাও আমাদের শিশুদের সাথে একই স্কুলে পড়ছে। সেদিন পুলিশ এখানে যা করেছে তা সম্পূর্ণ অন্যায়। গণতন্ত্রের প্রতীক হাতে এই বার্তাই দিতে চাই আমরা আপনাদের সাথে আছি। পর্তুগিজদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আজকে যে সলিডিটিটা এই রোডে হচ্ছে এটা অত্যন্ত পজিটিভ। এখানে পর্তুগালের শীর্ষস্থানীয় বামধারার এবং মধ্যমধারার রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা আমাদের স্ট্রিটে এসেছেন এবং ওনারা ফুল দিয়ে আমাদের মানুষজনকে, স্বাধীনতার প্রতীক ফুল দিয়ে আমাদের মানুষজনকে জানাচ্ছেন যে আমরা তোমাদেরকে চাই এবং আমাদের এখানে রেসিস্ট এবং ফ্যাসিস্ট যারা তারা চলে যাবে, তোমরা সে স্থান নিবে। অভিবাসীদের বিভিন্ন জটিলতা নিরসনের জন্য সহমর্মিতা জানাতে 11ই জানুয়ারি সমাবেশের ডাক দিয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। পর্তুগিজদের আজকের এই সহমর্মিতা স্পষ্ট বার্তা দেয় পর্তুগিজরা কখনোই কোনো অন্যায়কে সমর্থন করে না। সাধারণ নাগরিক বা অভিবাসী সবার নাগরিক অধিকার সমান, তবে অভিবাসীদেরও মেনে চলতে হবে এদেশের আইন কানুন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। খ্রিস্টান ধর্মের জুবিলি এবং বড়দিন উপলক্ষে রোমে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ। বাড়িঘর, রাস্তাঘাট সব জায়গা সাজানো হয়েছে রঙিন আলোয়। পাপ মোচনের বছরকে স্বাগত জানাতে প্রস্তুত ইতালিয়ানরা। ইতালি থেকে বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ঝলমলে রঙিন আলোয় সেজে উঠেছে রাস্তাঘাট, দোকানপাট। আলোকসজ্জার মুগ্ধতা অবলোকনে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন হাজার হাজার মানুষ। 24 ডিসেম্বর সন্ধ্যায় খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। একই সাথে শুরু হচ্ছে খ্রিস্ট ধর্মের আরেকটি উৎসব জুবিলি। একই দিন সন্ধ্যা 7:30টায় খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ সেন্ট পিটার্স বাসিলিকার 4টি পবিত্র দরজা খুলে দেওয়ার মধ্য দিয়ে বছরব্যাপী আয়োজিত এই জুবিলি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। চলবে 26 সালের 6 জানুয়ারি পর্যন্ত।
কথিত রয়েছে ভ্যাটিকান সিটির দরজাগুলোর মধ্য দিয়ে প্রবেশ করলে সারা জীবনের পাপ মোচন হবে। জুবিলি এবং বড়দিন উদযাপনে রাজধানী রোমে হাজার হাজার পর্যটকের সমাবেশ ঘটেছে। রাজধানী রোমের বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা ছাড়াও ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়েছে। বড়দিন এবং জুবিলি উদযাপনে প্রস্তুত বলে জানান ইতালীয়রা। এবছর জুবিলি অনুষ্ঠিত হচ্ছে, সেই সাথে বড়দিনের উৎসবে আমরা অংশ নিচ্ছি। জুবিলি উপলক্ষে রোম নতুন সাজে সেজেছে এবং হাজার হাজার পর্যটক আসছে। আমরা 26 ডিসেম্বর যীশু খ্রিস্টের প্রতি শ্রদ্ধা জানাতে যাব এবং বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করব। এবারও অন্যান্য বছরের মতো বড়দিনে আলোকসজ্জা করা হয়েছে। প্রতিটি বাড়ির বেলকনিতে সাজানো হয়েছে নানা রঙের আলোয়। আমরা দিনটিকে আনন্দের সাথে উপভোগ করব। জুবিলি উদযাপনে খ্রিস্ট ধর্মের নাগরিকরা বিভিন্ন দেশ থেকে ইতালিতে পৌঁছাতে শুরু করেছে। এই এক বছরে 3.5 কোটি থেকে 4.5 কোটি পর্যটক আসবে বলে ধারণা করা হচ্ছে। 1300 সাল থেকে প্রতি 50 বছর পরপর এই জুবিলি অনুষ্ঠিত হলেও এখন প্রতি 25 বছর পরপর অনুষ্ঠিত হচ্ছে এই খ্রিস্ট জুবিলি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। বড়দিন সামনে রেখে বর্ণিল আলোকসজ্জায় রঙিন দক্ষিণ কোরিয়া। ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজ তো আছেই, বড়দিনের শুভেচ্ছা পাশাপাশি নতুন বছরে সারা বিশ্ব ছড়িয়ে পড়ুক ভালোবাসা ও সুখ শান্তি, এমন প্রত্যাশা সকলের। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। আর কয়েকদিন পরেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এরপর 2025 সালকে বরণের পালা, উদযাপনের ক্ষণ গণনায় বিশ্ববাসী। বড়দিন উপলক্ষে জলমলে আলোকসজ্জা, বাহারি ক্রিসমাস ট্রি সহ নানা আয়োজনে সেজেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। উৎসবকে আরো রাঙাতে নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরেছে দেশটি। ঝলমলে আলোয় সেজেছে বিভিন্ন প্রতিষ্ঠান, বিপণী বিতান ও বাসাবাড়ি। বড়দিনকে ঘিরে আলোকসজ্জা দেখতে ভিড় করছেন স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বী সহ বিভিন্ন দেশের পর্যটকরা। শহরের কেন্দ্রস্থলে বানানো হয়েছে থিম পার্ক। শিশুদের জন্য বিভিন্ন রাইড উপভোগের ব্যবস্থা করা হয়েছে। শিশু কিশোরদের পাশাপাশি উৎসবে মেতেছেন তরুণ তরুণীরাও। প্রিয় মুহূর্ত মুঠোফোনে ফ্রেমবন্দি করছেন অনেকেই। বড়দিন ঘিরে দোকানগুলোতে বিভিন্ন পণ্য মূল্য ছাড়ে চলছে কেনাকাটার ধুম। উপহার আদান প্রদান, পারিবারিক অনুষ্ঠান, বড়দিনের কার্ড বিনিময় সহ নানা আয়োজনে মেতে উঠেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। সৌদি আরবে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রিয়াদস্থ প্রবাসী চান্দিনা উপজেলা বিএনপি। সভাপতি আমির হোসেন প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সৌদি আরব শাখার সভাপতি অলিউল্লাহ ব্যাপারী। আলোচনা সভায় বিভক্তির রাজনীতি ভুলে দেশ বিদেশের জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় নির্বাচনের জন্য কাজ করার আহ্বান জানান বক্তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ শেষে রোববার 2 ধাপে দেশে ফিরেছেন জাতীয় দলের একাংশ। সকালে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ছাড়াও 4 ক্রিকেটার আর সন্ধ্যায় ট্রফি হাতে ফেরেন 5 জন। প্রথমবারের মতো টি-20তে ক্যারিবিয়ানদের ক্লিন সুইপে ক্রিকেটারদের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করেন সালাউদ্দিন। দৃশ্যটা রোববারের সকালের। বিমানবন্দরে একে একে বের হয়ে আসছেন টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে দুঃসহ স্মৃতি দেয়া বাংলাদেশের ক্রিকেটাররা। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ছাপিয়েও সবার চোখে মুখে স্বস্তির ছাপ। দীর্ঘদিন পর প্রিয় সন্তানকে কাছে পেয়ে বুকে টেনে নিলেন তাসকিন, কিন্তু সেলফি শিকারীর আবদার যাও মেটাতে হলো হাসি মুখেই। ক্যামেরার লেন্স অনেকটা সময় অনুসরণ করেছে ব্যাটে অবিশ্বাস্য এক সিরিজ কাটানো জাকের আলী অনিককে। প্রথম ধাপে আসা হাসান নাহিদ রানারাও ছিলেন দৃশ্যপটে। তবে মাঠের নায়ক না হলেও এই সিরিজের নেপথ্যের অনুঘটক 14 বছর পর জাতীয় দলের কোচিং প্যানেলে ফেরা মোহাম্মদ সালাউদ্দিন। জানতে চাওয়া তারই কাছে এই সফরের মূল প্রাপ্তি। আমার কাছে মনে হয় যে ছেলেরা এখন একটু খেলাটা দায়িত্ব নিয়ে খেলাটার অভ্যাস করতেছে। স্পেশালি আমাদের হয়তো টিম মিটিংয়ে ছেলেরা এখন বেশিরভাগ তারা নিজেরা ইনভলভ থাকতেছে। তো এই জিনিসটা খুব দরকার ছিল আমাদের, তাদের মাইন্ডটা যেন একটু চেঞ্জ হয়, সেটাই আসলে আমাদের প্রথম দিকে লক্ষ্য ছিল। তারা যেন দায়িত্ব নিয়ে খেলে এবং সেটা তারা কীভাবে করতে পারে তার জন্য হয়তো আমার কাছে মনে হয় হেড কোচ অনেক ফ্রিডম দিয়েছে যে তাদের চিন্তাভাবনার পরিবর্তন যেন তারা করতে পারে, এবং হেড কোচের যথেষ্ট ফ্রিডম দিচ্ছে এবং আমরাও যারা কোচিং স্টাফ আছি তো সবাই কিন্তু আমরা অনেক ফ্রিডম নিয়ে কাজ করতেছি। আমার মনে হয় এই কাজগুলো যদি আমরা আরও সামনে করতে পারি
তখন হয়তো আরো ভালো কিছু হয়তো সামনে হতে পারে। তবে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ আর প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ, সিরিজ নিয়ে আক্ষেপও আছে। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সালাউদ্দিন দেখছেন উন্নতির সুযোগও। আপনি যদি এখনো দেখেন সবসময় দেখবেন যে টপ অর্ডারই খুঁজে পাবেন, আপনি কিন্তু লোয়ার অর্ডারে ব্যাটসম্যান খুঁজে পাবেন না যাদের আসলে এই রোলটা পালন করতে হয়। তাদের দিকে হয়তো আমরা সেভাবে নজরও দিই না। যে এই সিরিজে আমার কাছে মনে হয় যে আমাদের হয়তো অনেক কিছুই ছিল না, বাট ছেলেরা কিন্তু ভালোভাবেই তারা আমার মনে হয় ভালোই খেলেছে, আরও ভালো হয়তো হতে পারতো। সেইখান থেকে তারপরে তারা যতটুকু করেছে আমার মনে হয় যে একটা নতুন টিম হিসেবে বা একটা নতুন গুছানো টিম হিসেবে আমার মনে হয় যে এটা তারা যথেষ্ট ভালো খেলেছে। অনেকগুলো জায়গায় আছে যেগুলো আমাদের আসলে অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ করতে হবে এবং খুব বেশি আমার মনে হয় না খুব বেশি সময় নেওয়া উচিত, কারণ আমরা তো ওয়েট করতে করতে অনেক দিন পার হয়ে যায়। তো আমরা এত বছর ক্রিকেট খেলার পরে আমাদের একটা আমার মনে হয় যে আমাদের একটা স্টেজে আসা উচিত যেখানে আসলে আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলবো। এদিন সন্ধ্যায় ট্রফি হাতে ফিরেছেন আরো 5 জন। প্রথম দিন 10 সদস্য ফিরলেও 2 ধাপে বাকিরা ফিরবেন সোমবার। লিটন একা আসবেন একই দিন বিকেল 5টায়। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শেখ হাসিনা জয়ের $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য জানালো দুদক। আওয়ামী লীগের পলাতক নেতাদের বিরুদ্ধে ও ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ ট্রাইব্যুনালের। এ ছিল প্রবাসী সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।